প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও ঝিনুক 99.2 FM। শুরু হলো কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান জানতে চাই শিখতে চাই। কমিউনিটি শিক্ষণ 3 পর্বের ধারাবাহিক অনুষ্ঠান জানতে চাই শিখতে চাই। ভৌগোলিকভাবে বাংলাদেশ পৃথিবীর মধ্যে একটা বড় বদ্বীপ হিসেবে সৃষ্ট অবস্থানজনিত কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে বিবেচিত। বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে জলবায়ুরও পরিবর্তন দেখা যাচ্ছে, আর এই জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে দেখা দিচ্ছে অতি খরার মতো প্রাকৃতিক দুর্যোগ। আর তাই জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করা হয়েছে খরা। কমিউনিটিবাসীদের জন্য শিক্ষা তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান জানতে চাই শিখতে চাই। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি শনিবার বিকাল 3টায় রেডিও ঝিনুক 99.2 FM থেকে, আর পুনঃপ্রচারিত হয় প্রতি মঙ্গলবার বিকাল 3টায়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান জানতে চাই শিখতে চাই, পরিবেশিত হচ্ছে রেডিও ঝিনুক 99.2 FM থেকে, সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। শ্রোতা, নাম পরিচয় জানা হলো, চলুন এবার জেনে নিই এই অনুষ্ঠান জুড়ে আপনাদের জন্য কি কি থাকছে। অনুষ্ঠানের শুরুতেই থাকবে একটি তথ্যমূলক প্রতিবেদন, তারপর থাকবে কমিউনিটিবাসীর ভাবনা, মধ্যভাগে থাকবে একটি বিষয়ভিত্তিক নাটক, তারপর থাকবে ভুক্তভোগীর কথা, থাকবে বিশেষজ্ঞের মতামত, সবশেষে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা। শ্রোতা, খরা কিন্তু দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়। খরার সময় খরাপীড়িত অঞ্চল তপ্ত হয় এবং নদী-নালা, খালবিল শুকিয়ে যায়, আর এর ফলে দৈনন্দিন ব্যবহার্য পানির অভাব দেখা দেয়। এছাড়া দেখা দেয় ফলন বিপর্যয়। তাহলে চলুন শ্রোতা, শুনে আসি খরা বিষয়ক তথ্যমূলক একটি প্রতিবেদন। আর এই প্রতিবেদনটি পাঠ করছেন প্লাবনী খাতুন। খরা দীর্ঘকালীন শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়। বাষ্পীভবন ও প্রস্বেদনের পরিমাণ বৃষ্টিপাতের চাইতে বেশি হলে এমনটি ঘটে। খরার সময় খরা পীড়িত অঞ্চল তপ্ত হয়ে ওঠে এবং কুয়া, খাল, বিল শুকিয়ে যাওয়ায় ব্যবহার্য পানির অভাব ঘটে। নদী প্রবাহ হ্রাস পায়, ভূগর্ভস্থ জলস্তর নিচে নেমে যায় ও মাটির আর্দ্রতায় ঘাটতি দেখা দেয়। ক্ষেতের ফসল শুকিয়ে ফলন বিপর্যয় ঘটে এবং গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়। খাবার পানি, চাষাবাদ ও পশুপালনের ক্ষেত্রে সরাসরি বৃষ্টির উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য খরা একটি বড় সমস্যা। প্রাচীনকাল থেকেই এ প্রাকৃতিক দুর্যোগ মানবজাতির উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলে এসেছে। খরার ফলে উদ্ভূত ধূলিঝড় ও অগ্নিকাণ্ডের কারণে প্রায়শ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বাংলাদেশের জলীয় ও জলবায়ুগত বৈশিষ্ট্যের কারণে আর্দ্র বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি আর শুকনা মৌসুমে কম জল সরবরাহ খরা পরিবেশ সৃষ্টি করে। আন্তঃসীমান্ত নদীগুলোতে মানব সৃষ্ট বিভিন্ন কারণে পরিস্থিতিকে আরও অবনতিশীল করে তোলে। বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত 58টি নদী প্রকৃতপক্ষে ভারত ও মায়ানমার থেকে এদেশে ঢুকেছে। এদের অধিকাংশই উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে। অর্থনৈতিক ও গার্হস্থ্য ব্যবহারের উদ্দেশ্যে জল ব্যবস্থাপনা কাঠামো নির্মাণের মাধ্যমে বাংলাদেশের উজান এলাকায় পানি প্রত্যাহারের কারণে এসব নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ এবং বাংলা বান্ধার উত্তরে পুনর্ভবা ও তিস্তা নদীতে এ ধরনের বাঁধ ও জল কাঠামোর প্রভাবে নদীগুলো স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে। ফলে বাংলাদেশের উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম এ অঞ্চলের ভূগর্ভস্থ পানি পুনঃসঞ্চালনের নেতিবাচক প্রভাব পড়ছে। ফলশ্রুতিতে বাংলাদেশের এই দুই অঞ্চলের আর্দ্রতার অভাবে প্রায়শ খরা দেখা দেয়। শ্রোতা, খরার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা শুনলাম খরা বিষয়ক একটি তথ্যমূলক প্রতিবেদনে। অতি খরার কারণে গাছপালা মারা যাচ্ছে এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে চলুন শ্রোতা, এ পর্যায়ে শুনে আসি কমিউনিটিবাসীর ভাবনা পর্ব। আর আমাদের এই পর্যায়ে কমিউনিটিবাসীর ভাবনা পর্বে মতামত প্রদান করছেন উত্তর কাষ্টসাগড়া গ্রাম সহ ঝিনাইদহের কিছু মানুষ। শিখতে চাই কি করে ধরনী বাঁচাবো আমি। আমার নাম মোসাম্মদ নার্গিস খাতুন। কাষ্টসাগড়া গরমে পেট লাবা, বমি, স্ট্রোক করতেছে মানুষ।
মেলা রকমের রোগ, ফসল পুড়িয়ে যাচ্ছে রোদিতি, তারপরে হলো পানি হচ্ছে না, তারপরে মানে জ্বলে যাচ্ছে সব কিছু, পাট মরে যাচ্ছে, ধান পুড়িয়ে যাচ্ছে এরকম। আমার ডাক নাম হলে পাতাহার। খরায় পাটের দিক থেকে খুব ক্ষতি হচ্ছে, তারপরে যারা সবজি টবজি করে আছে এগুলো দিক থেকে ক্ষতি হচ্ছে, তারপরে মানুষের দিক থেকে ক্ষতি হচ্ছে, শরীর স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি হচ্ছে, খরার জন্য সুখী নেই। আমার নাম মোসাম্মদ রাজিয়া বেগম, উত্তর কাষ্টসাগর। এই যে গরমের কারণে পাতলা পায়খানা, বমি, এই বিভিন্ন ধরনের রোগ ব্যায়াম হচ্ছে, বিভিন্ন মাছি মশা বসে, তারপরে খরা খন্দকুটে মরে যাচ্ছে, সবকিছু স্টাবিনি আছে, সবকিছু মরে যাচ্ছে, পুড়িয়ে যাচ্ছে পানি অভাবে। যে যে কৃষকরা যা করেছে সবকিছুতে ক্ষতি হয়ে যাচ্ছে। শ্রোতা, এতক্ষণ শুনলেন খরার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কিত কমিউনিটিবাসীর ভাবনা পর্ব। তীব্র খরার কারণে যেমন ক্ষতি হচ্ছে কৃষি জমি সহ মানব জীবনের, তেমনই সমাধানও রয়েছে। খরা শুরুর আগে পরে এবং চলাকালীন সময়ে কতিপয় কর্মসূচি আমাদের খরা মোকাবেলায় সাহায্য করতে পারে। সেজন্য গভীর টিউবওয়েল স্থাপন, খাল খনন, মানুষ ও গবাদি পশু উভয়ের খাবার সংরক্ষণ, রোগবালাই মোকাবেলা, পানির অপচয় রোধ এবং সর্বোপরি খরার পর গাছ ও ফসল আবাদ করে খরা মোকাবেলা করা যায়। তো চলুন শ্রোতা, শুনে আসি এই বিষয়ের উপর একটি বিষয়ভিত্তিক নাটক। নাটকের নাম খরতাপ, আর নাটকটি আপনাদের জন্য রচনা করেছেন শামীম আহমেদ। বলছিলাম কি ফয়সালের আব্বা, বারবার যখন জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে তখন একবার নাদের মিয়ার কাছে যাও, যেয়ে আমাদের সংসারের অভাব অনটনের কথা বলো গি, যদি কিছু উপায় হয়। তুমি তো যেতে বলছো ফয়সালের আম্মা, কিন্তু আগের টাকা তো শোধ করতে পারেনি। ছেলে মেয়েদের লেখাপড়া খরচ, গরু বছর সবার দিকে তাকাতে গেলেও তো না যে উপায় নাই। আব্বা, স্কুলের বেতন আর পরীক্ষার ফি দিতে হবে, টাকা দাও। টাকার কথা মুখে হয় না মা। এই কাল দেবো, স্যারকে বলিস। ফয়সালের মা, আমি গেলাম। আচ্ছা যাও। আচ্ছা মা, আমাদের এই যে খরার জন্য ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এর সমাধান করার কি কোনো উপায় নাই? এর একটা উপায় বের না করতে পারলে তো আমাদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছিস রে বাপ। থাক, তোর স্কুলের সময় হয়ে যাচ্ছে, স্কুলে যা। তবে বিষয় কি জানো, এলাকায় আমাদের মতো দু একজন যারা আছে দাদুন দেবার মতো, তারা ইচ্ছে করলে 2-1 বছরেই কি বলো ব্যবসা ভালো টিকলে হয়। তবে এতে আসেও ভাই, প্রান্তিক চাষি বলে কথা, ঠিক থাকে না এদের মাথা। টাকায় হয় বিক্রি, এরা থাকে যদি লেগে খরা। আরে কি বলো, খরা তো আমাদের এদিকে লেগেই থাকে। দেখো না, 2-3 ইঞ্চি মাটি খুঁড়েও পানি মেলে না। বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা আমি, মজিদ, সাত্তার, কাশেম মিয়া ছাড়া কারো আছে? অতএব খরার মৌসুমে আমাদের কাছে আসাই লাগবে। তুমি আবার কাউকে এসব গোপন কথা বলে দিও না। মিয়া সাহেব, ও মিয়া সাহেব, বাড়ি আছেন নাকি? জমিরের গলা না? কে? খোলায় আছে, এসো। আসসালামু আলাইকুম। কি খবর জমির, ভালো আছো? বসো বসো। বসবো না, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ছেলে মেয়েদের স্কুলের বেতন, পরীক্ষার ফি দিতে পারি না, তাই কিছু টাকা লাগবে। এই তো। তা জমির, আগের বছর ফসল হয়নি এই বলে তো টাকা নিয়েছিলে, তাও তো শোধ দিতে পারলে না, আবার টাকা? মিয়া সাহেব, এবার ধান হলে আপনার পুরো টাকা শোধ করে দেব। এভাবে যে মৌসুমটা খরা যাবে বুঝতে পারিনি। আপনি আমাকে দয়া করেন। বুঝলে তো জমির, টাকার মায়া বড় মায়া, তাই কথা না বাড়িয়ে স্পষ্ট করে বলি, ওই উত্তরের জমিটা। মিয়া সাহেব, এইটুকুই তো আমার ভরসা। গতবার জমির ফসল মার যাওয়ায় ছোট মেয়ে আর ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে গেল। কি করব, আল্লাহ যে কেন আমাদের গরিব করে পাঠায়। কেঁদো না জমির, তোমাদের কান্না আবার আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, কত টাকা লাগবে দিচ্ছি, তবে আমার কথাটা একটু বিবেচনায় রেখো। 3000 টাকা আমি কথা দিচ্ছি। ফসল উঠলেই
আপনার এবারের টাকা আর আগের টাকা সব শোধ করে দেব। ঠিক আছে, এই নাও। তবে উকিলের কথায় তুমি কিছু মনে করো না। আজ আমি আপনাদের একটা বিশেষ প্রয়োজনে ডেকেছি। বিষয়টা হলো, আমাদের এলাকায় প্রায়ই খরা প্রবণতা দেখা দেয়, যার ফলে প্রান্তিক চাষি অর্থাৎ যাদের অল্প জমি আছে এবং অন্যের জমি চাষ করে সংসার চালায় তাদের কথা বলছি। এই খরা প্রবণতা থেকে কিভাবে রক্ষা পেয়ে জমিতে ফসল ফলাতে পারি সে ব্যাপারে কিছু পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ বজলুর রহমান। আপনাদের যা যা জানা দরকার উনাকে জিজ্ঞেস করেন, তার উত্তর বা পরামর্শ দেবেন। আপনাদের অসুবিধার কথাগুলো আমাকে বলুন, আমি চেষ্টা করব তার সঠিক সমাধান দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি একজন গরিব চাষি, নিজের অল্প জমি আর অন্যের জমি চাষ করি, কিন্তু এই বৃষ্টি কম হওয়ার কারণে ফসল মারা যায়। উপায়টা কি একটু জানতে চাই। ধন্যবাদ। খরা মৌসুমে যার যার বাড়িতে পুকুর আছে, পুকুর খনন করে বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারেন। আর যদি বৃষ্টি কম হয় তাহলে সেচের মাধ্যমে খরার প্রভাবকে কমিয়ে আনা যায়। একটা কথা মনে রাখবেন, বাড়ির আশপাশে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। স্যার, একে খরা, তার উপর ধান যেটা লাগায় সেটাই অল্পতেই শুকিয়ে যায়, কি যে করি। স্যার, আমার তো পুকুর নাই, আমি কি করব? ভালো প্রশ্ন। প্রথমে বলি জমির মেয়াকে। খরা সহনশীল জাতের ধান রোপণ করতে হবে। আমাদের দেশে এখন অনেক খরা সহনশীল জাতের ধান পাওয়া যায়। আর জমির মিয়া, বাড়ির উঠানেও গভীর কুয়া খনন করে পানি সংরক্ষণ করা যায়। কি জমির মিয়া, কেমন লাগছে? তবে সব সময় কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মী দেখলেই যে কোনো অসুবিধার কথা তার কাছ থেকে জেনে নিবা। আমরা স্যারের কথাও আপনার কথাই অনেক উপকার পাবো। তাহলে আজ এ পর্যন্তই। তবে যে কোনো অসুবিধায় উপজেলা বা জেলা কৃষি কর্মকর্তার কাছে আপনারা যেতে পারেন। তাহলে ওই কথাই রইল, আমরা বেশি বেশি করে গাছ লাগাবো, পানি সংরক্ষণ করার চেষ্টা করব, ধান লাগানোর সময় দেখে শুনে লাগাবো, খরাকে জয় করেই ফসল ফলিয়ে সোনার বাংলা গড়ে তুলব। ও ফয়সালের মা, এ কোথায় গেল গো? আর আমাদের অভাব থাকবে না। কি হয়েছে? শোনো, খরা মৌসুমে চাষাবাদের নিয়ম ভালো করে জেনে আসলাম। ফয়সাল আর আমি বাড়ির উঠানে গভীর কুয়া কাটবো, বৃষ্টির সময় পানি সংরক্ষণ করব, আর বাড়ির আশেপাশে আরো গাছ লাগাবো। ঠিক আছে আব্বা, আমি তোমাকে সাহায্য করব। আমাদের যদি মাঠের ধান ভালো হয় তাহলে আর আমাদের কোনো অভাব থাকবে না, বলো বাবা? খুব ভালো কথা বাপ। তোরা খেতে আয়, মাঠে যেতে হবে তোর আব্বার। আল্লাহ, তুমি আমাদের খরার হাত থেকে মুক্ত করো আল্লাহ। শ্রোতা, শুনলেন তো খরাকালীন সময়ে আমাদের কি কি করণীয়, এই বিষয়ের ওপরে একটি বিষয়ভিত্তিক নাটক। শ্রোতা, তীব্র খরার কারণে আমাদের দেশের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শাকসবজি, তামাক, কলা ইত্যাদি। শ্রোতা, তীব্র খরার কারণে আমাদের দেশের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে মৎস্যজীবীদের। তো এ পর্যায়ে শুনে আসব এরকমই কিছু ভুক্তভোগীর কথা। তো চলুন শ্রোতা বন্ধু, শুনে আসি ভুক্তভোগীর কথা। আমার নাম নারায়ণ বিশ্বাস, আরাপুর মৎস্যজীবী সমবায় সমিতি সেক্রেটারি। আগে নবগঙ্গা নদীতে খুব ভালো মাছ হতো, এখন মাছ নেই, নদী শুকিয়ে গেছে, মরে গেছে। এখন এই মুহূর্তে মাছ আর হচ্ছে না। এখন অবস্থা ওই মাঠে ঘাটে জোন পাড়াত করছে এবং অন্য অন্য ব্যবসা বাণিজ্য করছে, মাছ ধরা সব প্রায় বন্ধ হয়ে গেল। এই অবস্থা, নদী নালা পানি নেই। হ্যাঁ, এখন খুব কষ্টে আছে, এখন একেবারেই মাছ ধরা বন্ধ হয়ে গেছে প্রায়। আমার নাম শান্তি বিশ্বাস। বড় ছোট ধরো সব ধরনের ঈদ, তখন তো ভালোই ছিল, এখন তো আর নাই। এখন পানি নাই, তাই হয় না, মাছ পাই না, পানি নাই। ক্ষতি ব্যবসা না করতে পারলে সব জীবিকা নির্বাহ করবে কি দিয়ে, খাওয়া পড়া ইত্যাদি ইত্যাদি, পড়াশোনা। শ্রোতা, শুনে এলাম ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে অতি খরার কারণে কিভাবে তাদের জীবনযাত্রার মান বাধাগ্রস্ত হচ্ছে। শ্রোতা, বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাসমূহে মাঝে মধ্যেই কিছু খরার প্রকোপ দেখা যায়। অনেক সময় এই খরার রেশ ধরেই দুর্ভিক্ষ সংঘটিত হয়। শ্রোতা, আমরা চেষ্টা করলেই এই দুর্ভিক্ষ থেকে রেহাই পেতে পারি। আর এই দুর্ভিক্ষ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়ে শুনবো একজন বিশেষজ্ঞের মতামত। তো চলুন শ্রোতা বন্ধু, শুনে আসি বিশেষজ্ঞের মতামত। আর এবার বিশেষজ্ঞ হিসেবে মতামত প্রদান করছেন জনাব
মাসুদ আহমেদ সঞ্জু। আমি মাসুদ আহমেদ সঞ্জু, আমি ঝিনাইদহ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির আমি সভাপতি। এ বাদে জলবায়ু অ্যাডভোকেসি ফোরাম আছে ঝিনাইদহ জেলা, তারও আমি আহ্বায়ক। আর এই ডে পরিবেশ সংক্রান্ত একটি সংগঠন আছে, সেটা হচ্ছে সিসিটিসি অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ ট্র্যাকিং সেল, তার আমি সদস্য সচিব। আমি মূলত বিগত 15 বছর ধরে আমি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক বিভিন্ন কাজে আমি সম্পৃক্ত। এ বিষয়ে আমাদের সংগঠন ঝিনাইদহ জেলায় জলবায়ু পরিবর্তনের যে বিপর্যয় দেখা দিচ্ছে সে ব্যাপারে আমরা সচেতনতা সৃষ্টির জন্য আমরা বিভিন্ন মুখে কাজ করে যাচ্ছি। আমরা মূলত জানি যে বাংলাদেশ বিশ্বের 6টি দুর্যোগ প্রবণ এলাকার মধ্যে অন্যতম একটি। বাংলাদেশে আমরা জানি যে কটা দুর্যোগ আছে, প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, খরা, নদী ভাঙন, শৈত্যপ্রবাহ। এর মধ্যে ঝিনাইদহ মূলত শুষ্ক আবহাওয়ার অন্তর্গত। এখানে যেমন শৈত্যপ্রবাহে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তেমনি খরাতেও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত ঝিনাইদহ বলা হয় এরিড ওয়েদার, অর্থাৎ এটা শুষ্কতম অঞ্চল বাংলাদেশের মধ্যে। এখানে বৃষ্টিপাতের হার কম এবং এখানকার মাটি শুষ্ক। এখানে বর্ষার হার কম, বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাত হয় না। আমরা মনে করছি, বিশেষজ্ঞরা বলছেন যে এটা বাংলাদেশ যেহেতু জলবায়ু পরিবর্তনে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হবে, তারই ধারাবাহিকতায় বলা যায় যে ঝিনাইদহ তার মধ্যে অন্যতম একটি অঞ্চল বলে বিবেচিত হচ্ছে। বিগত 3 বছর ধরে এখানে বৃষ্টিপাতের হার খুবই কম। আমরা অত্যন্ত শঙ্কিত এবং আগামী কয়েক যুগের মধ্যেই আমরা মনে করছি যে অর্ধেক নবগঙ্গা নদী দখলকৃত হয়ে যাবে এবং বাড়িঘর হয়ে যাবে। সুতরাং পরিবেশ বাঁচাতে গেলে আমাদের দরকার জলবায়ু যে বিরূপ প্রতিক্রিয়া তা নিয়ন্ত্রণ করা। আর জলবায়ু বিরূপ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে গেলে সুপরিকল্পিতভাবে এই ঝিনাইদহ জলবায়ুকে রক্ষায় যে জলাধার আছে, প্রকৃতি পানির যে উৎস আছে তা সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এইভাবে সহায়তা করতে হবে। এই সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে হবে যে আমরা যে যত ইটের ভাটা হচ্ছে সেই ভাটার ধোঁয়ায় চিমনি, জ্বালানি কাঠ জ্বালানোর কথা নয়, সেখানে গাছ কেটে জ্বালানি কাঠ করছে, অর্থাৎ পাথরের কয়লা দেওয়ার কথা ছিল। এবং সেখানেও যোগ সাজস আছে ভাটা মালিকদের সাথে কর্তৃপক্ষের। এবং আমরা মনে করছি ঝিনাইদহ ইদানিংকালে যে বৃষ্টিপাত কম হচ্ছে তুলনামূলকভাবে অন্যান্য জেলার তুলনায়, তার অন্যতম কারণ ঝিনাইদহ গড় প্রতি এখানে ইটের ভাটার হার বেশি এবং এই ধুমো এবং এই গ্যাস উপরে যে প্রতিক্রিয়া সৃষ্টি করছে বিধায় এখানে শুষ্কতা আর বেড়ে যাচ্ছে এবং এখানে গরমের হার বেড়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এখানে যে গ্রিন এরিয়া অর্থাৎ সবুজ বনভূমি, এটা ক্রমশরে এটা কেটে ছাপ করে ফেলা হচ্ছে এবং বাঁশের ঝাড়, গাছের গুঁড়ি সমস্ত ইটা ভাটা নেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এ ব্যাপারে প্রতিরোধে আসা উচিত এবং আমরা মনে করি যে যদি এখনই আমরা সাবধানতা অবলম্বন না করি তাহলে ঝিনাইদহ আগামীতে একটি মরু অঞ্চল বলে পরিগণিত হবে, যা সারা বাংলাদেশের জন্য এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। ধন্যবাদ। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিশেষজ্ঞের কাছ থেকে খরা বিষয়ক গুরুত্বপূর্ণ মতামত। শ্রোতা, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ।
আর প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় খরা কিভাবে মানব জীবনে প্রভাব বিস্তার করছে সে সম্পর্কে আরও কিছু জানব, তবে একটি বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে। আর এই আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন পারভিন নাহার এবং আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব হাবিবুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে রেডিও ঝিনুক 99.2 FM শুনছেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। উপস্থাপনায় আছি আমি পারভিন নাহার। তারই অংশ হিসাবে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি পদ্মা সমাজ কল্যাণ সমিতি এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। উনি দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে আসছেন এবং তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা আজকে তার সাথে কথা বলবো ঝিনাইদহের খরার বিষয় নিয়ে। তো শ্রোতা বন্ধুরা, চলুন আজকে আমরা প্রথমেই ওনার সাথে কথা বলি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ঝিনাইদহ, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বিশেষ করে ঝিনাইদহকে আপনি কি খরাপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত করেন কিনা, কিংবা আপনি কি মনে করেন ঝিনাইদহ খরাপ্রবণ এলাকা? ধন্যবাদ রেডিও ঝিনুককে। আমরা খরাপ্রবণ এলাকা ঝিনাইদহকে এই জন্যই বলতে পারি। প্রথম যেটা বলি, বেসরকারি সংস্থা বিডিপিসি একটা গবেষণা করছিলেন আজ থেকে 17 বছর আগে, কাফি ভাই। তো সেখানে কিন্তু উনি বেশ কিছু কারণ উল্লেখ করেছেন যে ঝিনাইদহ খরাপ্রবণ এলাকা, যদিও সরকার এটাকে এখনোভাবে ওইভাবে আনে নাই। বাংলাদেশে দুইটা জোনকে আসলে দুইটা কারণে আসলে খরা এলাকা বলা হয়। তার মধ্যে একটা কারণ কিন্তু জলবায়ু, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর যেটা আছে, জলবায়ু যে সেল আছে, সে ক্লাইমেট সেল, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে এলাকাতে কিন্তু পানির স্বল্পতা, বৃষ্টিপাত কম হয়, জমির উর্বরতাগুলো হ্রাস পায়, অপরিমাণে তারপরে জলাশয়ের পরিমাণ কম, নদী নালা খাল পুকুর বিল কম, বৃষ্টি কম হয়, সেই এলাকাকে এগুলোই সাধারণত বলা হয় খরাপ্রবণ এলাকা। এবং যদি অনেক গভীর মাটির অনেক তলদেশ থেকেই যদি আপনার পানি উত্তোলন করতে হয় বা ঠিকমতো পানি ওঠে না, সেই এলাকাকেই কিন্তু সাধারণত খরাপ্রবণ এলাকা বলা হয়। এই কারণে আমি মনে করি যে আমাদের এই এলাকাটা আছে খরাপ্রবণ এলাকা। এছাড়া আমি যেটা বলতে পারি সেটা আছে ফাল্গুন, চৈত, বৈশাখ, বাংলা বছরের ফাল্গুন, চৈত, বৈশাখ মাসে আপনি দেখবেন যে পানি কোথাও থাকে না, প্রচুর পরিমাণে কিন্তু ডিপ টিউবওয়েল কিন্তু ব্যবহার করা হয় পানি উত্তোলনের ক্ষেত্রে। এই কারণেই এই ঝিনাইদহটাকে অবশ্যই খরাপ্রবণ এলাকা বলা যেতে পারে। এখানে নদী নাই, নদীর নাব্যতা হ্রাস পেয়ে গেছে, মারা গেছে, খাল নাই, জলাশয়গুলো আজকে প্রায় আমরা ভরাট করে ফেলছি, তারপরে বাওয়ারগুলোও প্রায় শুকিয়ে যাচ্ছে, পুকুর তো নাই বললেই চলে। আমাদের এই এলাকাগুলো পানি কিভাবে ধরে রাখবে? জনাব হাবিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বললেন যে আমাদের ঝিনাইদহ আসলে খরাপ্রবণ এলাকা হিসাবে ঘোষণা করেছে অনেক আগে থেকে, কিংবা ঝিনাইদহ খরাপ্রবণ এলাকা। এখন আপনি কি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে কি কি কারণে যে খরা হয়ে থাকে এবং খরাপ্রবণ আমরা যে বলে থাকি, কি কি কারণগুলো এখানে থাকে বলে মনে করেন আপনি? চমৎকার একটা বিষয় নিয়ে বলেছেন। আসলে ঝিনাইদহ আসলেই একটা খরাপ্রবণ এলাকা, এটা নিয়ে কোনো রকমের দ্বিমত করার মতো নেই। যদিও সরকারি পর্যায়ে এটাকে এখনও ওইভাবে লিপিবদ্ধ করা হয়নি, কিন্তু খরার যে সিনড্রোমগুলো সবই কিন্তু ঝিনাইদহতে আছে। সেটা হচ্ছে যে আপনার সিনড্রোম বলতে আমি বলি, ফাল্গুন, চৈত, বৈশাখ মাসে কিন্তু আমাদের পানি থাকে না এবং পানির স্তর এত নিচেই, টেবিলটা এত নিচেই নেমে যায়, তখন দেখবেন যে এক গ্লাস পানি তুলতে আপনার প্রায় হিমশিম খেতে হয়। তারপরে আপনার হচ্ছে যে মাটিটা ঝরঝরে হয়ে যায়, প্রচুর পরিমাণে কিন্তু আপনার মাটির তলদেশ থেকে কিন্তু পানি উত্তোলন করা হয়। এই কারণেই আমি মনে করি যে ঝিনাইদহ অবশ্যই খরাপ্রবণ এলাকা। হ্যাঁ, একটা চমৎকার জিনিস বলেছেন যে কী কী কারণে আসলে খরাটা হয়ে থাকে। সাধারণত খরার কিছু বিষয় আছে, যে বাতাসের যে আর্দ্রতা, সেই আর্দ্রতার মধ্যে যদি আপনার জলীয় বাষ্প যদি কম থাকে তাহলে দেখবেন বৃষ্টি কম হবে। তো আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে এই অঞ্চলটা সবচেয়ে বেশি কম বৃষ্টি হয়, যা কোথাও দেখা যায় না। এটা একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে কি, যে আমাদের এলাকাতে কিন্তু পানির যে স্তর, পানি কিন্তু দুইটা, একটা আছে স্তর বলা হয় আর লেয়ার বলা হয়, আর একটা বলা হয় কিন্তু টেবিল।
আপনি টেবিল বলেন, টেবিলটাও কিন্তু অনেক নিচেই। বর্ষাকাল আসলে টেবিল আপ ডাউন হয়, মানে পানি যেদিন যখন বেশি হয় তখন এটা আপ ডাউন হয়। আর তাছাড়া আপনার দেখেন যে আপনি যদি গভীর ইস্যুতে পানি তুলতে যান, প্রায় 300 ফিট, 250 থেকে 300 ফিট আপনাকে মাটির তলদেশ থেকে পানি উত্তোলন করতে হবে। আবার কৃষিক্ষেত্রে যে পানির যে চাহিদা মেটানোর ক্ষেত্রে দেখেন আমরা প্রতিনিয়তই কিন্তু মাটির তলদেশ থেকে পানি উত্তোলন করছি। ফলে এই সব কারণেই কিন্তু দিনে দিনে পানির চাহিদা বাড়ছে, পাশাপাশি চাহিদার ফলে জমির ক্ষমতা কিন্তু হ্রাস হচ্ছে। এবং আপনার একটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে জমি হ্রাস হচ্ছে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে কিন্তু আজকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। আপনারা জানেন যে ইসলাম ধর্মের দৃষ্টিতে একটা কথা বলা আছে যে মানুষ যত ব্যভিচার বা অন্যায় কাজ করবে, তা প্রাকৃতিকগতভাবে সৃষ্টিগত দুইটা দুর্যোগ পরিষ্কারভাবে বলেছেন। একটা হচ্ছে তার খরা, আর একটা হচ্ছে ভূমিকম্প। আপনি দেখেন দিনে দিনে কিন্তু আমরা সেটাই পাচ্ছি। এর থেকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে এবং আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি পৃথিবী আমাদেরকে রেখে যেতে হবে, এই প্রতিশ্রুতি আমাদের সবারই থাকা উচিত। সেই প্রসঙ্গে আমি বলতে চাই যে তাহলে আমাদের ধরনীকে আমরা কিভাবে বাঁচাবো এবং কিভাবে খরার হাত থেকে আমরা রোধ করব, খরার হাত থেকে আমরা বাঁচতে পারবো। তো সেই বিষয়ে আমি এখন জনাব হাবিবুর রহমানের কাছে প্রশ্ন করতে চাই যে আসলে আমরা এই খরার হাত থেকে কিভাবে বাঁচতে পারি এবং আমাদের এই সমাধানের পথটা কি, আপনি কি একটু বলবেন? হ্যাঁ, একটা খুব দারুণ কথা বলছেন। রেডিও ঝুনিকে আবারও ধন্যবাদ দিচ্ছে যে আসলে মিটিগেশনের যে জায়গাটা আসছে যে আমাদের প্রচুর পরিমাণে সকলকে কাজ করতে হবে, প্রথমত সচেতন হতে হবে। তো কী বিষয়ে আমরা সচেতন হব? আমরা পানি, বিদ্যুৎ, খাদ্য সহ সকল অপচয় আগে রোধ করব। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে প্রাকৃতিকগতভাবে সৃষ্টিকর্তা আমাদের এলাকার যতটুকু পানি দেয় সেই পানিটাকে আমরা প্রপারভাবে ইউজ করব। তৃতীয়ত হচ্ছে যে আমরা রাসায়নিক সার এবং কীটনাশক এবং হাইব্রিড বীজ এবং যেটা পরিবেশ বান্ধব নয় সেই চাষগুলো থেকে আমরা পরিহার করব যাতে পানির পরিমাণটা কম থাকে। আমাদের এলাকায় যতটুকু জলাশয় আছে বা যেগুলো ছিল এখনও সেই জলাশয়গুলো পুনরুদ্ধার করা দরকার। আমাদের নদী যতটুকু আছে, আশপাশে খাল যতটুকু আছে, পুকুর আছে, বিল আছে, বাওর আছে, ততটুকু সেগুলো আরও সজাগ করে করা দরকার। প্রচুর পরিমাণে বৃক্ষ লাগাতে হবে, সবুজ নগরায়ন করে ফেলতে হবে, সবুজের নগরায়ন করতে হবে। সেক্ষেত্রে সেখানে পাখিরাও অনেক বসবাস করবে, আমাদের ইকো ব্যালেন্স হবে, প্রাকৃতিকগতভাবে আমরা বৃষ্টির পানি পাবো। এই বৃষ্টির পানিটাকেও আমাদের প্রপারভাবে ইউটিলাইজ করতে হবে। আমরা গৃহস্থলে অনেক কাজ করি, অনেক পানি আমরা নষ্ট করি, সেটাকে যদি আমরা পাইপের মাধ্যমে বা মাটির তলদেশে যদিও আমরা দিয়ে দিতে পারি তাহলে ওখান থেকেও কিন্তু আমাদের কিছুটা হলেও রিকভারি আসতে পারে। সর্বোপরি আছে সরকার প্রথম আসলে পদক্ষেপ নিতে হবে যে এই এলাকাকে অবশ্যই খরাপ্রবণ এলাকা বলতে হবে, ঘোষণা দিতে হবে। তারপরে মানুষকে সচেতন করতে হবে এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আমাদের নিতে হবে, পরিবেশ বান্ধব গাছগুলো আমাদেরকে লাগাতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব হাবিবুর রহমান, আপনি অনেক মূল্যবান সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে। এর জন্য আপনাকে আমাদের রেডিও ঝিনুকের পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনারা শুনলেন আমাদের এই বিশেষজ্ঞর কাছ থেকে যে আমাদের ঝিনাইদহ তথা দক্ষিণ পশ্চিম অঞ্চল আসলেই খরার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এটা এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি, তবু এখানে যারা পরিবেশ নিয়ে কাজ করছে তাদের জোর দাবি যে খরার যেসব লক্ষণগুলা বৈশিষ্ট্যগুলা থাকে সেইগুলো আসলে ঝিনাইদহতে এবং ঝিনাইদহের আশেপাশে যে জেলাগুলোতে অলরেডি দেখা দিচ্ছে। যার যার পয়েন্টে থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই খরার প্রবণতা রোধ করার জন্য। যে অতিথি আসছিল তাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আবারও আমাদের স্টুডিওতে আমাদের পরবর্তী উপস্থাপক আছে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পারভিন নাহার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। এতক্ষণ শুনলেন খরা সম্পর্কিত একটি আলোচনা অনুষ্ঠান, আর আলোচনা অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন পারভিন নাহার। খরা একটি প্রাকৃতিক দুর্যোগ, খরা থেকে আপনি সচেতন থাকবেন এবং আপনার আশেপাশের সবাইকে সচেতন করবেন। শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেওয়ার আগে জানিয়ে দিই, এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মূল্যবান মতামত থাকে তাহলে আপনার মতামত জানাতে পারবেন। আর SMS করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে,
প্রথমেই আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে আরজে লিখবেন। আরজে লিখে একটি স্পেস দিয়ে আপনার নাম লিখবেন। আপনার নাম লিখে আরেকটি স্পেস দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি পাঠিয়ে দেবেন 2777 অর্থাৎ 2777 এই নম্বরে। আবার চিঠি লিখেও আপনার মতামত প্রদান করতে পারেন। চিঠি লেখার ঠিকানা প্রযোজক তেচাই শিখতে চাই, প্রযত্নে রেডিও ঝিনুক 99.2 FM, 111 পবহাটি রোড, পবহাটি, ঝিনাইদহ। আবার আপনি ফোন করতে চাইলে ফোন করতে পারবেন 045163344 এই নাম্বারটিতে। শেষ পর্যায়ে জানিয়ে দিই, আপনি সশরীরে এসেও আপনার মূল্যবান মতামতটি জানাতে পারেন। রেডিও ঝিনুকের নিজ কার্যালয়ে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন কমিউনিটি শিখন অনুষ্ঠান জানতে চায় শিখতে চাই। পরিবেশিত হলো রেডিও ঝিনুক 99.2 FM থেকে। আর অনুষ্ঠানটি সহযোগিতায় ছিল আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। এই অনুষ্ঠান থেকে আমরা দুজন বিদায় নিচ্ছি। আমি শিকদার আল মামুন এবং আমি অলিফা কবির।